Hi everybody, how are you? I hope all of you are fine by the mercy of Allah. Today I welcome you to Abhay Binidini online class. Today I am Mohammad Anwar Hussain with you. I am the senior English teacher of Abhay Binidini High School. Today I will teach you about the rules of transformation of sentence. Now, we will discuss how to transform sentences according to rule, how to change simple compound and complex sentences. So dear students, now look at the board. Today we are starting our lesson. So today our topic is transformation of sentence. Transformation of sentence. You all know that according to structure, sentences are divided into three kinds. They are simple, compound, and simple, complex, and compound. Now we'll interchange it. From the interchange means from one type to another type. The first of all, we will discuss about the rules of though or although. Though or although is the symbol of complex sentence. If any sentence contains though or although, then if we transfer it from complex to simple, then there will be in spite of. অর্থাৎ আমি যদি বাংলায় সহজে বলি তাহলে কি হবে, যে দো বা অলদো যুক্ত সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এখন দো বা অলদো যুক্ত, দো বা অলদো একই জিনিস, দো বা অলদো যুক্ত সেন্টেন্সগুলোকে যদি আমরা সিম্পল করি তাহলে আমি যদি একটা সূত্রের সাহায্যে খেলি তাহলে কি হবে, দো বা অলদোর পরিবর্তে সিম্পলে ইন স্পাইট অফ লিখতে হবে, প্লাস ইন স্পাইট অফ এর পরে যে ভার্বটা থাকবে প্রথম সেন্টেন্সে সেই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে প্লাস ডট 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 অর্থাৎ পরের অংশ বসবে। ঠিক এই একই সেন্টেন্সে দো বা অলদো যুক্ত সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে সেন্টেন্সে দো বা অলদো বাদে বাকি অংশগুলো বসবে আর এই মাঝখানে কমা পরিবর্তে বাদ হবে। তো বোর্ডে দেখা যাক কি বলছে। যেমন এখানে বলছি কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা একটা উদাহরণ দেখি দো বা অলদো, যেমন দো অর অলদো, আমি দুইটা একসাথে ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে করে কাজটা দ্রুত হয়। যেমন দো বা অলদো হি হ্যাজ মানি, হি ইজ গ্রিটি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা অংশ থাকে, তাতে তোমরা জানি, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সেখানে দো বা অলদো যুক্ত সেন্টেন্সের অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো, আর পরে যে একটা সেন্টেন্স পার্ট থাকবে সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। এখন দো বা অলদো থাকলে এটাকে সিম্পলের পরিবর্তে আমি লাল কালি ব্যবহার করছি, যাতে করে তোমরা সহজে এটা বুঝতে পারো। দো বা অলদো আছে বলে সিম্পল করার সময় এই দো বা অলদোর পরিবর্তে আমি ইন স্পাইট অফ লিখলাম, ইন স্পাইট অফ লিখলাম হিসেবে দো বা অলদো, যেহেতু লাল দেখছো লালের পরিবর্তে। এখন এই সেন্টেন্সে দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টটা কি, হি। প্রথম সাবজেক্ট ক্লজে ছিল হি, আর প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টও হি। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে এখানে দুইটা সাবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন আমরা জানি যে সিম্পল করতে গেলে কি থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এখন তাহলে আমাদের দুইটা সাবজেক্ট তো দরকার নেই, তাহলে আমি কি করবো, প্রথম সাবজেক্টটা উঠাই দিব। ইচ্ছা করলে প্রথম সাবজেক্টটা বসানো যায়, সেটা পসেসিভ কেস হবে। অর্থাৎ তাহলে আমরা সহজ ভাষায় বলতে গেলে দো বলদের প্রতি ইনস্পাইট অফ লিখলাম, এই সাবজেক্ট যেটা ছিল সাবজেক্টটা উঠাইয়া দিলাম। সাবজেক্টটা উঠালে কি হয়, দেখা যায় ভার্বটা হবে, এই ভার্বের সাথে আইএনজি যোগ করব। এখন আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব হলো হ্যাভ। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ। এখন ইনস্পাইট অফ অর্থাৎ এখানে অফ আছে, অফের পরে ভার্ব থাকলে ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেহেতু এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ, তাহলে আমি যদি অফের পরে হ্যাভের সাথে আইএনজি যোগ করি তাহলে কি হবে, হ্যাভিং। এটা মনে রাখতে হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, হ্যাভিং হবে। আমি যদি এম ইজ আর ওয়াজ এর সাথে আইএনজি যোগ করি তাহলে কি হবে, বিং হবে। যাই হোক, এখানে দো বলদের করতে ইনস্পাইট অফ লিখলাম, একই সাবজেক্ট দুইবার হওয়ার কারণে প্রথম সাবজেক্টটা আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। প্রথম সাবজেক্টটা বাদ দিয়ে দিলাম আমি, এই যে ভার্বটা ছিল ভার্বের সাথে কি করলাম, আইএনজি যুক্ত করলাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে দিলাম। এখন বাকি অংশ কি আছে, মানি, কমা হি ইজ গ্রিটিং, অর্থাৎ বাকি অংশ এই যে এখানে দেখো
অ্যাজ ইউজুয়াল, বাকি অংশ যা ছিল তাই হলো, প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আইএনজি হলো। তাহলে ইন স্পাইট অফ দলদের পরিবর্তে সাবজেক্ট একই ব্যক্তি দুবার হওয়ার কারণে প্রথমে বাদ গেল, পরে যে ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি আবার বলছি, হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ, এর সাথে আইএনজি যুক্ত করলে হ্যাভিং হবে। আবার যদি এম ইজ আর ওয়াজ থাকে তাহলে বিং হবে। আর অন্য কোনো ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম সেখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে ইন স্পাইট অফ হ্যাভিং বানি বাকি অংশ যা আছে তা হলো। এটা হলো সিম্পল করলে। ঠিক একই সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড করি, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে? দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে। আর দুইটা প্রিন্সিপাল ক্লজ এন্ড বাট অথবা অর দ্বারা যুক্ত থাকবে, এন্ড বাট বা অর দ্বারা যুক্ত থাকবে। এখন এটা খুব সোজা, দেখো মজার জিনিস। দো বা অল দো কমপ্লেক্স সেন্টেন্স যদি আমি এটাকে কম্পাউন্ড করি তাহলে কি দাঁড়াবে? দো হি হ্যাজ মানি হি ইজ গ্রিডি। তাহলে এখানে দো বল দো লাল দাগ, দেখো দো বল দো বাদ দিলাম, বাদ দিলে কি থাকে? হি হ্যাজ মানি কমা হি ইজ গ্রিডি। এখন এখানে ঠিক দেখো এই একই অংশ আমরা লিখছি হি হ্যাজ মানি, তাহলে কমার পরিবর্তে শুধু কম্পাউন্ডে কি হবে? বাট হবে। কমার পরিবর্তে কম্পাউন্ডে কি হবে? বাট হবে। বাকি অংশ যা আছে তাই হবে। অর্থাৎ দো বা অল দো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা কম্পাউন্ড করতে গেলে দো বা অল দো শব্দটা বাদ দিব। বাদ দিয়ে সেন্টেন্সের বাকি অংশ লেখার পরে এই কমার পরিবর্তে বাট লিখব। বুঝা গেছে সহজে? আচ্ছা যাক, আশা করছি তোমরা পারবে। এখন আমি এই সেন্টেন্সটাকে সহজ করার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি যাতে করে তোমরা আরো সহজে বুঝতে পারো। সেটা কি? কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে দো বা অল দো আছে, যেমন এখানে আমি একটা ব্যবহার করছি কারণ অলরেডি তো তোমরা দুটো বুঝতে পারছো। তাহলে দো রানা কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে এখানে? দো রানা ইজ অনেস্ট হি ইজ একিউজড। এখন দো বা অল দো ব্যবহার করার কারণে কম্পাউন্ড আমি এখানে একটু ঘুরাই দিচ্ছি কম্পাউন্ড করার সময়। দো বা অল দো যেহেতু আছে তাহলে কম্পাউন্ড করতে লিখে হবে দো বা অল দোটা উঠে যাবে, দো বা অল দোটা উঠে যাবে। উঠে গিয়ে বাকি অংশ কি থাকে এখানে দেখো? রানা ইজ অনেস্ট, এই যে রানা ইজ অনেস্ট। এখন এই যে কমাটা ছিল এই কমার পরিবর্তে আমি এখানে কি লিখছি? বাট লিখছি, বাট হি ইজ একিউজড। রানা ইজ অনেস্ট বাট হি ইজ একিউজড। অর্থাৎ দো বল দো থাকলে সেন্টেন্সে এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে দো বল দো বাদ দিব আর এই কমার পরিবর্তে বাট হবে। খুব সহজ নিয়ম এবং মজার নিয়ম। এখন ঠিক আমরা যদি আবার ধরো এখানে এই দো বল দো আছে, মনে করো দো বল দো আছে এই সেন্টেন্সটা শুরুতে। দো বা অল দো থাকলে এটাকে যদি সিম্পল করি আগের মতো, দো বল দো থাকলে সিম্পল করলে এখানে কি হয়েছিল? ইন স্পাইট অফ। তাহলে এখানে কি হবে? দো বল দোর বিরুদ্ধে ইন স্পাইট অফ লিখলাম। যেমন দো বল দোর বিরুদ্ধে ইন স্পাইট অফ। এখন আমি একটু আগে বলছিলাম যে একই সাবজেক্ট দুইবার হওয়ার কারণে এখানে প্রথম সেন্টেন্সে কি ছিল? রানা। দ্বিতীয় অংশে কি ছিল? হি। এখানে রানা এবং হি একই পারসন, অর্থাৎ এই রানার পরিবর্তে হিটা প্রনাউন হিসেবে বসছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা উঠাই দিলাম। ওটার কি থাকে? ইজ। এখন অফের পরে আইএনজি যুক্ত হয়, অফের পরে আইএনজি যুক্ত করতে হবে, ইজ ইন লেখা যাবে না। তাহলে কি হবে? এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো রুট ভার্ব হলো বি ভার্ব, এটাকে বলা হয় বি ভার্ব। তাহলে এম ইজ আর ওয়াজ এটা রুট কি? বি। তাহলে বি এর সাথে আইএনজি যোগ করলে কি হবে? বিং হবে। তার মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে এখানে কি লিখতে হবে? বিং লিখতে হবে। তাহলে কি দাঁড়ালো? দো বল দোর বিরুদ্ধে ইন স্পাইট অফ এই রান্না একই সাবজেক্ট দুইবার হওয়ার কারণে দ্বিতীয় প্রথমবার উঠে দিলাম, ইজটা বিং হয়ে গেল। এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং হবে। তাহলে ইন স্পাইট অফ বিং বাকি যা আছে অনেস্ট হি ইজ একিউজড, বাকি যা আছে হুবহু হবে। ইন স্পাইট অফ বিং অনেস্ট রানা ইজ একিউজড। তো বোঝা গেছে জিনিসটা সহজে। এখন যদি তোমরা মনে করো যে আমি কম্পাউন্ড থেকে এটাকে কমপ্লেক্স করবো, এটা মনে রাখতে হবে। মনে করো এই কম্পাউন্ড থেকে আবার আমি কমপ্লেক্স করবো, আর আমি এখানে আগেই লিখে রাখছি ব্যাপারটা। এখানে আমি যেহেতু আগেই লিখে রাখছি, লেখার কারণটা হলো যাতে করে সহজে তোমরা বুঝো আর বিভিন্ন রকমের কালিগুলো আমি ব্যবহার করতে সুবিধার্থে। তাহলে আমি যদি কম্পাউন্ড সেন্টেন্স কি, যেমন রানা ইজ অনেস্ট বাট হি ইজ একিউজড, এখানে বাট আছে। কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু বাট আছে তাহলে আমাদের মনে রাখতে হবে কি? বাট হবে কখন? বাট হবে কম্পাউন্ড সেন্টেন্সে। আর ঠিক বাট থাকার কারণে কমপ্লেক্সে কি হবে? দো অথবা অল দো। ঠিক একই গ্রুপে সিম্পল করতে গেলে ইন স্পাইট অফ হবে। তাহলে বাট থাকার কারণে আমি শুরুতে কি লিখবো? দো বল দো লিখলাম। তাহলে দো বল দো লিখলাম, বাকি অংশ যা আছে দো, তবে কি আছে? রানা ইজ
অনেস্ট, অর্থাৎ এই সেন্টেন্সটা লিখলাম। আর এখানে বাট ছিল, বাট থাকার কারণে কম হয়ে গেল, রানা ইজ অনেস্ট। তো বোঝা গেল ব্যাপারটা। এখন দেখো আরেকটা সহজ ব্যাপার, সেটা হলো যে সিম্পল সেন্টেন্সে যদি টু অথবা ইন অর্ডার টু থাকে, টু বা ইন অর্ডার টু কিন্তু একই শব্দ, একই জিনিস। আর টু বা ইন অর্ডার টু এর পরে কি বসে, ভার্বের প্রিন্সিপাল, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মূল ভার্ব বসে, যেটাকে বলা বেস ফর্ম। যেমন এখানে আমি একটু যদি সিম্পল লিখি, উই ইট টু লিভ, এখানে একটু খেয়াল করো আমি একসাথে দুটো ব্যবহার করছি, উই ইট টু লিভ। এখন অথবা উই ইট ইন অর্ডার টু লিভ, একই কথা, একসাথে আমি দুটো ব্যবহার করছি। তাহলে আমি যদি ধরি উই ইট টু লিভ অথবা ইন অর্ডার টু লিভ, টু এর পরে এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে টু অথবা ইন অর্ডার টু থাকলে এরপর অবশ্যই ভার্ব থাকবে। তাহলে আমরা কি করব, টু বা ইন অর্ডার টু এর পরে ভার্ব থাকলে এটা যদি কম্পাউন্ড করি তাহলে এটা খুব সহজ ব্যাপার। টু বা ইন অর্ডার টুর পরিবর্তে এখানে কি ব্যবহার করেছে দেখো, এই টু বা ইন অর্ডার টুর পরিবর্তে কম্পাউন্ড করলে কি হবে, এন্ড লিখতে হবে। তাহলে লাইনটা কি দাঁড়ালো, উই ইট এই টু বা ইন অর্ডার টুর পরিবর্তে কি এন্ড, বাকি ভার্বটা যা আছে তাই লিখে দিলাম, উই ইট এন্ড লিভ। মনে থাকবে? অর্থাৎ টু বা ইন অর্ডার টুর পরে যদি ভার্ব থাকে, এটা বলে ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্বের বা ইনফিনিটিভ যুক্ত ভার্বের সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে এই টু বা ইন অর্ডার টুর পরিবর্তে এন্ড লিখতে হবে, আর সেন্টেন্সের বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো একই থাকবে। ঠিক এই সেন্টেন্সটাকে যেমন উই ইট টু লিভ অথবা উই ইট ইন অর্ডার টু লিভ, এটাকে যদি আমি কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে কি হবে, এই টু বা ইন অর্ডার টু যেহেতু আমাদের কি টার্গেট পয়েন্ট, আমরা টার্গেট পয়েন্টের আগে যা আছে, টু বা ইন অর্ডার টুর পরে আগে যা আছে সেটা লিখলাম, যেমন উই ইট লিখলাম। এখানে টু বা ইন অর্ডার টুর পরিবর্তে কি লিখবো, সো দ্যাট, টু বা ইন অর্ডার টুর পরিবর্তে লিখবো সো দ্যাট। মনে থাকবে কথাটা, এই সো দ্যাট লিখতে হবে। তাহলে ভার্বের আগে টু অথবা ইন অর্ডার টু থাকলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে প্রথম অংশ লেখার পরে এই টু অথবা ইন অর্ডার টুর পরিবর্তে কি লিখতে হবে, সো দ্যাট লিখতে হবে। সো দ্যাট লেখার পরে একটা জিনিস মনে রাখতে হবে, দ্যাটের পরে সবসময় সাবজেক্ট হবে। কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাটের পরে কি হয়, সাবজেক্ট বসে। তাহলে এখানে সাবজেক্টটা কি ছিল প্রথম সেন্টেন্সে, উই, এই সাবজেক্টটা আমরা আবার লিখলাম। এই যে নাউন থাকতো কামাল জামাল, তাহলে কি লিখতাম, প্রোনাউন লিখতাম। অর্থাৎ নাউন থাকুক বা প্রোনাউন থাকুক, যাই থাকুক, এই সাবজেক্টটা দ্বিতীয়বার রিপিট করতে হবে। তাহলে এখানে দ্বিতীয় অংশে টু এর পরিবর্তে লিখলাম সো দ্যাট, এই সাবজেক্টটা আবার লিখলাম। এখন এই সাবজেক্টটা লিখলাম, লেখার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ভার্ব প্রথম অংশের এই যে প্রিন্সিপাল ক্লজে কি উই ইট, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কোন টেন্স ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ইন অর্ডার টু অথবা টু এর আগে যে ভার্ব থাকবে সেই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে সাবজেক্টের পরে ক্যান লিখতে হবে। সাবজেক্টের পরে কি লিখতে হবে, ক্যান লিখতে হবে। আর যদি এখানে ইট না থেকে অ্যাট শব্দটা লেখা থাকতো, অর্থাৎ পাস্ট ফর্মে থাকতো, তাহলে পাস্ট ফর্মে থাকলে এইটা যেহেতু পাস্ট ফর্মে ছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, এইটা ক্যানের পাস্ট ফর্ম কি কুড হয়ে যেত। তো বোঝা গেল কিনা ব্যাপারটা? তাহলে আমরা যদি টু অথবা ইন অর্ডার টু ভার্বের আগে যদি টু বা ইন অর্ডার টু থাকে, এটাকে কমপ্লেক্স করি, তাহলে টু বা ইন অর্ডার টু বলতে সো দ্যাট লিখবো। আর দ্যাটের পরে সবসময় সাবজেক্টটা হবে, এই প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা হলো। আর যেহেতু এখানে আমাদের প্রথম অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্বটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান আছে, এই জন্য আমরা কি লিখলাম, ক্যান লিখলাম। এখানে যদি ভার্ব টু থাকতো মানে পাস্ট ফর্মে থাকতো, তাহলে এখানে কুড লিখতে হতো। বাকি যা আছে সে অংশ লিখতে হবে। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। তো বুঝে গেছে সেন্টেন্সটা? এখন ঠিক একইভাবে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, ইন্টারচেঞ্জ কি মনে করো, এখানে কমপ্লেক্স থেকে আমি এটাকে সিম্পলে নিব, কমপ্লেক্স থেকে সিম্পলে নিব, তাহলে কি দাঁড়ায়, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ লেখা আছে। তাহলে সো দ্যাট যদি কোনো সেন্টেন্সে থাকে মাঝখানে, এটাকে যদি আমরা সিম্পলে নিই, তাহলে সো দ্যাটের পরিবর্তে কি লিখতে হবে, টু লিখতে হবে। সো দ্যাটের পরিবর্তে টু লিখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, টু এর পরে সো থেকে শুরু করে ক্যান বা কুড পর্যন্ত বাকি অংশ বাদ দিয়ে ভার্ব
যেখানে যে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে ওই ভার্বটা লিখতে হবে, এর আগে যা থাকে সব বাদ যাবে। তাহলে কি হবে, উই ইট টু লিভ অথবা ইন অর্ডার টু লিভ। বুঝে গেছে? এখন আমরা দেখব হোয়েন যুক্ত আরো কিছু নিয়ম। এই নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ। এখনকার নিয়মগুলো খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ। তো দেখা যাক কি হয়। আর আমরা শীটে লিখে আনছি সহজ করার জন্য, কাজটা দ্রুত করার জন্য। তো দেখা যাক কোন অংশ কি হয়। এখন এখানে একটা দেখো, লুক এট দ্য বোর্ড। এখানে আমি অনেকগুলো নিয়ম লিখছি, এখানে অনেকগুলো নিয়ম। তোমরা জানো হোয়েন দ্বারা কি বোঝায়? হোয়েন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়, আবার হোয়েন সিম্পল সেন্টেন্স হইতে পারে। এখন সিম্পল সেন্টেন্স হলে যেমন হোয়েন ডু ইউ গো টু স্কুল, এমন হবে যে তুমি কখন স্কুলে যাও। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন যদি কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন এর পরে, যেমন একটা উদাহরণ দেখো, হোয়েন ইট ইজ স্প্রিং। স্প্রিং মানে কি? বসন্ত ঋতু, বসন্তকাল। এখন এখানে অনেকগুলো টার্গেট পয়েন্ট, আমি দেখো কিছু ভাগ করে দিছি, 4টা অংশ আছে। এখন হোয়েন দ্বারা যদি কোনো, যেমন হোয়েন ইট ইজ স্প্রিং, যখন বসন্ত আসে তখন কি হয়? দ্য কুকু সিংস। যখন বসন্ত আসে তখন কোকিল গান গায়। তাহলে কোকিল কখন গান গায়? বসন্তকালে। আমরা জানি যে 6টা ঋতু। সেই হোয়েনের প্রথম অংশে হোয়েন দ্বারা যদি কোনো সেন্টেন্সে ঋতুর নাম বোঝায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হোয়েন দ্বারা যদি ঋতুর নাম বোঝায়, আর তোমরা তো জানি 6টা ঋতুর নাম, যে 6টা ঋতুর নাম যদি থাকে, সামার, রেইনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার এবং স্প্রিং। এই হোয়েনের প্রথম অংশে, হোয়েন যুক্ত সেন্টেন্সের প্রথম অংশে যদি কোনো ঋতুর নাম বোঝায়, যেমন হোয়েন ইট ইজ স্প্রিং, দ্য কুকু সিং, তাহলে হোয়েন দ্বারা কোনো ঋতুর নাম বোঝালে হোয়েন ইট ইজ থাকলে, এই হোয়েন ইট ইজও থাকতে পারে, পাস্ট ফর্মে হোয়েন ইট ওয়াজও থাকতে পারে, যাই থাকুক। এর পরিবর্তে সিম্পলে কি হবে? শুধু ইন লিখতে হবে। খুব সহজ, খুব মজার গ্রামার। আবার বলছি, হোয়েন দ্বারা যদি কোনো ঋতুর নাম বোঝানো হয়, তাহলে হোয়েন, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হলে হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ, যাই থাকুক না কেন, তারপরে আমরা শুধু কি লিখবো? ইন লিখবো। ইন লিখার পরে বাকি যে ঋতুর নাম আছে, এই ঋতুর নাম সহ বাকি অংশগুলো লিখবো। অর্থাৎ আমরা জানি ঋতুর নামের আগে প্রিপজিশন হিসেবে কি হয়? ইন হয়। এই ঋতুর নামের আগে ইন হবে। ঋতু সিম্পল সেন্টেন্সে ঋতুর নামের আগে জাস্ট ইন হবে, আর বাকি যে ওয়ার্ডগুলো থাকে, হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ থাকে, সেগুলো বাদ যাবে, বাকি অংশ হুবহু হবে। তাহলে কি দাঁড়ালো? হোয়েন ইট ইজ স্প্রিং, দ্য কুকু সিং। তাহলে ইন স্প্রিং দ্য কুকু সিংস। এবার হতে পারে এরকম, হোয়েন ইট ওয়াজ রেইনি সিজন, হি ভিজিটেড কক্সবাজার। যদি এমন থাকতো, হোয়েন ইট ওয়াজ রেইনি সিজন, হি ভিজিটেড কক্সবাজার, তাহলে আমরা কি লিখতাম? ইন রেইনি সিজন হি ভিজিটেড কক্সবাজার। ঠিক হোয়েন ঋতুর নাম বুঝালে হোয়েন যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি, যেমন এই সেন্টেন্সে আমরা কম্পাউন্ড করব, হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকু সিংস, তাহলে কি দাঁড়াবে? এখানে হোয়েনটা বাদ যাবে, কারণ হোয়েন হলো কমপ্লেক্স সেন্টেন্সের সাইন। এখানে হোয়েনটা বাদ গেল, বাদ গিয়া প্রথম হোয়েন বাদে বাকি অংশ যা আছে আমরা তা দেখো। বাকি কি আছে? ইট ইজ স্প্রিং, ইট ইজ স্প্রিং। শুধু কমার পরিবর্তে কি হবে? এন্ড হবে। কমার পরিবর্তে এন্ড হবে, বাকি অংশ যা আছে তাই হবে। তাহলে আমি আবার বলছি, হোয়েন দ্বারা কোনো ঋতুর নাম বুঝালে হোয়েন বা কম্পাউন্ড করতে গেলে হোয়েন বাদ যাবে, বাদ গিয়া বাকি সেন্টেন্সের অংশগুলো আমরা পুরোটা লেখা লিখবো, শুধু এই কমার পরিবর্তে এন্ড ব্যবহার করব। তো বোঝা গেল? আবার যদি আমরা কি করি, হোয়েন দ্বারা এখানে যেমন ঋতু বুঝাইছে, এখানে কি বোঝায় তোমরা একটু অনুমান করো প্লিজ। হ্যাঁ, গেজ ইট। ফর এক্সাম্পল, কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন ইট ওয়াজ মিডনাইট হি রিটার্নড হোম, তাহলে মিডনাইট কি? একটা সময় বোঝায়। মিডনাইট, মর্নিং, ইভিনিং, নুন, আফটারনুন, নাইট, এগুলো দ্বারা কি বোঝায়? সময় বোঝায়। এখন হোয়েন যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি কোনো সময়ের নাম বোঝায়, তাহলে কি বোঝায়? সময়ের নাম মিডনাইট, ইভিনিং, নুন, আফটারনুন, মর্নিং ইত্যাদি বোঝায়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি হোয়েন দ্বারা কোনো সময়ের নাম বোঝায়, তাহলে হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ এর পরিবর্তে আমরা জাস্ট কি লিখবো? এট লিখবো। কি লিখবো? সিম্পলি এট লিখবো। বাকি অংশ যা আছে তা লিখবো। যেমন কি ছিল?
at midnight, when it was এর পরিবর্তে কি লিখলাম at, বাকি কি ছিল midnight, at midnight, comma he returned home। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে when it is থাকুক অথবা when it was থাকুক, এর পরে যদি কোনো সময়ের নাম থাকে মিডনাইট, ইভিনিং, নুন যাই থাকুক, এই সময়ের আগে যা আছে তা আমরা বাদ দিয়ে এর পরিবর্তে at লিখবো, কারণ আমরা জানি সময়ের আগে at বসে, তাহলে at লিখলাম, বাকি যা আছে তা হলো। এখন ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করি, কোন সেন্টেন্সটাকে এই when দ্বারা যে সময়ের নাম বোঝায়, যেমন when it was midnight he returned home, এটাকে কম্পাউন্ড করলে কি হবে it was midnight, বুঝা গেল? it was midnight and he returned home। তার তফাৎটা কি, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু when হয় তখন কি কম্পাউন্ড সেন্টেন্সে হবে না, অর্থাৎ একটা সেন্টেন্সের কনজাংশন আরেকটা সেন্টেন্সে বসবে না। কম্পাউন্ড সেন্টেন্সে and but অথবা all হয়। তাহলে when বাদ দিয়ে বাকি অংশ যা ছিল লিখলাম, শুধু এই কমার পরিবর্তে and লিখতে হবে, কমার পরিবর্তে কি লিখতে হবে and, বুঝা গেল? তাহলে আমি যদি ফিনিশিং দেই এই সেন্টেন্সটা, তাহলে কি হবে when it is বা when it was এর পরিবর্তে পরে যদি সময়ের নাম থাকে, তাহলে এটাকে কম্পাউন্ড করতে গেলে কি হবে when বাদ যাবে, মাঝখানে and হবে। আর যদি এই when যুক্ত সেন্টেন্সের সময় বোঝায়, তাহলে এটাকে সিম্পল করতে গেলে কি হবে when it is বা when it was এর পরিবর্তে at হবে, বাকি অংশ যেভাবে সেভাবে হবে, অর্থাৎ সময়ের আগে at হবে। তাহলে আমরা বুঝলাম কি, এখানে ছিল ঋতুর নামের আগে ইন হলো, ঋতুর নামের আগে এখানে আমরা লিখতে পারি ঋতু, ঋতুর নামে কি হবে ইন বসে, ঋতুর নামে ইন বসলো। এটা কোথায় বসবে, যদি সিম্পল হয়, সিম্পলে, এই সিম্পল। আর যদি সময় বোঝায়, সময়ের আগে কি হয়, এই সময়ের আগে অ্যাট হয়, সময়ের আগে অ্যাট হয়, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখন দেখো এই সেন্টেন্সে কি হয়, তোমরা একটু অনুমান করো। যেমন কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ লিখছি, when I was 10 I visited খুলনা। তাহলে এখানে when I was 10 মানে কি, আমি কি 10 ছিলাম? তার মানে আমার বয়স যখন 10 ছিল, এখানে when দ্বারা কি বোঝানো হলো, when I was 10 it means যখন আমার বয়স 10 ছিল, I visited খুলনা, যখন আমার বয়স 10 ছিল তখন আমি খুলনা গিয়েছিলাম বা খুলনা বেড়াতে গিয়েছিলাম। তাহলে when দ্বারা যদি কারো বয়স বোঝানো হয়, কি বোঝানো হয়, কারো বয়স, বয়স তো হতে পারে 5, 10, 20, 30, 50, 100 এরকম হতে পারে। তাহলে when দ্বারা কারো বয়স বোঝালে এই বয়সের আগে যা আছে, বয়সের আগে যা আছে তা উঠে গিয়ে কি হবে, যেহেতু বয়স বোঝাচ্ছে, তাহলে আমরা বলতে কি at the age of, at the age of, বয়সের আগে সব উঠে গিয়ে সিম্পলি কি হবে at the age of হবে, বাকি অংশে যা আছে ওই বয়স, বয়স সহ বাকি অংশে যা আছে তা হবে। তাহলে এটা লাইন দাঁড়ালো কি at the age of 10 I visited খুলনা। ঠিক এই সেন্টেন্সটাকে, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি when দ্বারা কারো বয়স বোঝায়, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে আগের নিয়মগুলোর মতো যাবে। when বাদ গিয়ে দেখো বাকি অংশে যা ছিল, কি ছিল I was 10, I was 10, শুধু এই কমার পরিবর্তে এখানে আমরা কি ব্যবহার করছি and ব্যবহার করছি, I was 10 and I visited খুলনা, and I visited খুলনা, বুঝা গেছে? অর্থাৎ when দ্বারা কারো বয়স বুঝালে এটাকে কম্পাউন্ড করতে গেলে whenটা উঠে যাবে আর মাঝখানে কমার পরিবর্তে and হবে। আমি আবার ফিনিশিং দিচ্ছি, যদি when দ্বারা কারো বয়স বুঝায়, তাহলে এটাকে সিম্পল করতে গেলে কি হবে, when এই বয়সের আগে যা আছে থাকতে পারে কি when I was 10, when he was 10 বা when he was 30, when you were 40, এই টাইপের। এই তাহলে এই বয়সের আগে সব উঠে গিয়ে শুধু আমরা একটা ফ্রেজ যোগ করবো, সেটা কি at the age of, at the age of, বাকি যে বয়স সহ বাকি অংশ হুবহু বসবে, বুঝা গেল? ঠিক একইভাবে সিম্পল থেকে, সিম্পল যদি আমরা এটাকে সিম্পল থেকে যদি অন্য সেন্টেন্সে নেই, যেমন at the age of 10 I visited খুলনা, 10 বছর বয়সে আমি খুলনা গেলাম, মনে করি এটা সিম্পল আছে, এটাকে আমি কমপ্লেক্স করব, তাহলে আমি বুঝবো কি at the age of 10 I visited খুলনা, এই সিম্পল আছে কমপ্লেক্স করব, তখন সিম্পল থেকে এটাকে কমপ্লেক্স করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে তো আমি at the age এর পরিবর্তে কিসের পরিবর্তে লিখবো, শুধু when এর পরিবর্তে, at the age এর পরিবর্তে কমপ্লেক্স করতে গেলে কি লিখবো when লিখবো, when লিখলাম এখানে। এখন কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে।
তাহলে এই অংশ তো আর সাবজেক্ট ছিল না, তাহলে দ্বিতীয় অংশ থেকে আমি সাবজেক্ট আনলাম। সাবজেক্টটা কি ছিল? দ্বিতীয় অংশে আই ছিল, প্রিন্সিপাল ক্লজ থেকে আই আনলাম। তাহলে when I was, এখন এখানে am is আর was আর কোন টেন্সে কোন ভার্বে হবে সেটা কিভাবে বুঝবো? এখন দেখো এই সিম্পল সেন্টেন্স যেহেতু আমরা কমপ্লেক্স করতেছি, সিম্পলের ভার্বটা কি ছিল? ভিজিটেড। সিম্পলের ভার্বটা ছিল কি? ভিজিটেড। অর্থাৎ বুঝা যাচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে এটা অক্সিলারি ভার্ব হিসেবে কি হলো? বি ভার্বের ব্যবহার হিসেবে I was হলো। তাহলে when I was 10 বাকি হচ্ছে জাস্ট I visited খুলনা। তাহলে বয়স বুঝালে when থাকলে সিম্পল করতে গেলে কি হবে? at the age of হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে দেখো একটা উদাহরণ আমি লিখছি এখানে, নতুন আরেকটা নিয়ম এটা। when it was 2002, when it was 2002 Joy was born। এখন যে when was Joy born, তাহলে কি Joy was born in 2002। তাহলে এখন এখানে 2002 টা কি? এটা তো আসলে কোনো সংখ্যা না, এখানে কি বুঝাচ্ছে? একটা সাল বোঝানো হয়েছে বা ইয়ার বোঝানো হয়েছে। তাহলে when দ্বারা যদি কোনো বছরের নাম বোঝানো হয়, বছরের নাম বোঝানো হয়, তাহলে বছরের এটা কমপ্লেক্স থাকলে when এই বছরের আগে যা আছে সব বাদ যায়। বছরের আগে এখানে আমাদের কি আছে কমপ্লেক্সে? when it was, when it was বা when it is থাকতে পারে। এর পরিবর্তে আমরা জাস্ট কি লিখবো? সিম্পলে in লিখবো। জাস্ট সিম্পলে when it is থাকলে অথবা when it was থাকলে সিম্পল করতে গেলে in লিখবো। in লেখার পরে যে সালটা লেখা আছে এই সালটা লিখবো। তাহলে in 2002 বাকি অংশে যা আছে জয় ওয়াজ বর্ন। আমরা জানি যে সালের আগে কি হয়? in হয়, সালের আগে in হয়। এই জন্য when it is বা when it was থাকলে এরপরে সালের নাম বুঝালে বা বছরের নাম বুঝালে এর প্রথমে when it is বা when it was এর পরিবর্তে in হবে, তারপর সালের নাম হয়, বাকি অংশ যা আছে সেভাবেই হবে। এখন যদি আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা আগের মতো কম্পাউন্ডে নিই তাহলে কি হবে? when তো হবেই না, কারণ when হলো কমপ্লেক্সে। তাহলে when টা বাদ দিলাম, তাহলে কি হয়? when বাদ দিলে বাকি কি থাকে? it was 2002 Joy was born। দেখো it was 2002, এই কমার পরিবর্তে শুধু কি হবে? and হবে, কমার পরিবর্তে and হবে। তো বুঝা গেছে ব্যাপারটা? এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো সব জায়গায় when যদি এই চারটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে when ছিল, when যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তো কমপ্লেক্স হবে। ঠিক এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? কম্পাউন্ড করতে গেলে সব জায়গায় কিন্তু মাঝখানে and হবে, মাঝখানে কনজাংশন হিসেবে and হবে। আর যদি ঋতুর নাম বোঝায় তাহলে সিম্পল করতে গেলে in হবে। আবার যদি বয়স কোনো কোনো সময়ের নাম বোঝায় মিডনাইট আফটারনুন তাহলে at হবে। আবার যদি কোনো কারো বয়স বোঝায় তাহলে একটা ফ্রেজ হবে, সেটা কি at the age হবে এই ফ্রেজটা। আর যদি কোনো সালের নাম হয় তাহলে সালের নামের in হলো। তাহলে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু ব্যবহার দেখতে পাই। যাই হোক, আশা করি এই গ্রামারটা সহজ ছিল এবং সবাই বুঝতে পারছো। আশা করছি যে আগামীতে এর পরের অংশগুলো আমি আবার ধারাবাহিকভাবে দেখাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। ওকে, বেস্ট উইশেস ফর অল।